শ্রমবাজার থেকে ছিটকে পড়েছে 4 লাখ বাংলাদেশি, যেতে পারেননি আরও 3 লাখ। অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। তলানি থেকে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার, সূচক বেড়েছে 1000 পয়েন্ট, মূলধন বেড়েছে 60,000 কোটি টাকা। তীব্র স্রোত আর নাব্য সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ, পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। বিরোধী দলের মেয়র হয়েও সরকারের সহযোগিতার কথা স্বীকার করলেন আরিফুল হক চৌধুরী, বললেন সিলেট রাজনৈতিক সম্প্রীতি শহর। কক্সবাজার সমুদ্র সৈকতে হুমকির মুখে পরিবেশ, ঢেউয়ের ধাক্কায় ভাঙছে বালিয়াড়ি, কয়েক বছরে বিলীন হয়েছে 300 হেক্টরের ঝাউবন। খেলোয়াড় তৈরি সুতিকাগার চট্টগ্রামে বেহাল খেলার মাঠ, ঘাসে ভরা আউটার স্টেডিয়াম, এম এ আজিজ স্টেডিয়ামেরও অবস্থা নাজুক। এবং ক্লাব সভাপতির সাথে আলোচনায় বসেছে মেসির বাবা ও এজেন্ট, অবসান হয়নি মেসি বার্সা দ্বন্দ্ব। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে, সাথে আছে আমি আফসারউদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনার মধ্যে বৈদেশিক শ্রমবাজার থেকে ছিটকে পড়েছে কমপক্ষে 4 লাখ প্রবাসী বাংলাদেশি, যাদের অন্তত 80 ভাগেরই বিকল্প আয়ের কোনো উৎস নেই। গেল 5 মাসে বিদেশে যেতে পারেননি অন্তত আরও 3 লাখ। দেশের অর্থনীতির জন্য এটিকে অশনি সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি করোনা পরবর্তী বিশ্বে নতুন করে কর্মী পাঠানোই সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বৈশ্বিক করোনা সংকট শুরুর সময় ছুটিতে এসে আটকা পড়েছেন প্রায় 2 লাখ প্রবাসী কর্মী। সব ধরনের প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত যেতে পারেননি অন্তত আরও 1 লাখ। আর এপ্রিল থেকে আগস্ট, গত 4 মাসে বিশেষ ফ্লাইটে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন আরও প্রায় 1 লাখ কর্মী। জীবিকার পথ বন্ধ হওয়ায় এই 4 লাখ মানুষ এখন হতবিহ্বল। অভিবাসন কর্মীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা IOM বলছে, বিদেশ ফেরত 70% কর্মী এখন জীবিকা সংকটে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের জরিপ অনুযায়ী ফেরত আসা 87% কর্মীর আয়ের বিকল্প কোনো উৎস নেই। অভিবাসীদের নিয়ে কাজ করা রামরুর জরিপ বলছে, বিদেশে চাকরি হারানোই করোনার মধ্যে 61% পরিবারে রেমিটেন্স আসা পুরোপুরি বন্ধ। সবকিছু মিলে আমাদের প্রায় 5 লাখ লোক করোনার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত সরাসরি। এখন তাদের পরিবারের সঙ্গে যুক্ত করলে সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে যায়। এই ধারা যদি চলতে থাকে আগামী 3-4-5 মাসে আরো যদি 2-2.5 লাখ লোক আসে, সবকিছু মিলে কিন্তু সংকটটা কমই বাড়বে। ফিরে আসা কর্মীদের কর্মসংস্থানে সরকার পৃথকভাবে 700 কোটি টাকা ঋণ তহবিল গঠন করলেও শর্তের বেড়াজালে সুবিধাবঞ্চিত বেশিরভাগ কর্মী। বৈশ্বিক মহামারীর কারণে নতুন করে বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতি কখন ভালো হবে এটা কিন্তু আমরা বলতে পারি না। আমরা যেটা বুঝতে পারছি, কোভিড পৃথিবীতে অদক্ষ শ্রমিকের চেয়ে সারা পৃথিবীতে দিন দিন দক্ষ শ্রমিকের চাহিদা বাড়ছে। এটা মেটাতে আমরা আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোকে আরো সম্প্রসারণ করছি। আপনি জানেন ইতিমধ্যে আমাদের 40টি টিটিসি আগামী ডিসেম্বর নাগাদ আমরা চালু করতে পারবো। বিএমইটির তথ্য অনুযায়ী আগের বছরের তুলনায় 2018-19 বছরে জনশক্তি রপ্তানি কমেছে। আর এবছর এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত 5 মাস ধরে একেবারেই বন্ধ রয়েছে বিদেশ যাত্রার পথ, যার অভিঘাত ছড়িয়ে পড়েছে প্রান্তিকের মানুষ পর্যন্ত। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। তলানি থেকে উঠে এসে ফুরফুরে মেজাজে দেশের পুঁজিবাজার। গেল 2 মাসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে প্রায় 1000 পয়েন্ট। পাশাপাশি গতি ফিরেছে লেনদেনেও। 2 মাসে ডিএসসির বাজার মূলধন বেড়েছে প্রায় 60,000 কোটি টাকা। বিনিয়োগকারীরা বলছেন, নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসইসির নেওয়া কিছু পদক্ষেপে আস্থা ফিরেছে তাদের। সুলতান আহমেদের রিপোর্ট। করোনার ভয় দূরে রেখে বাজারমুখী হচ্ছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। পুঁজিবাজারেও ফিরতে শুরু করেছে এক যুগ আগের জৌলুস। 2 মাস আগের সাথেও বর্তমান বাজারের পার্থক্য চোখে পড়ার মতো। দেয়ালের বড় স্ক্রিনে থাকা পুরনো স্বপ্নকেই ফিরে আনার চেষ্টা করছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। দীর্ঘ 10 বছরের মধ্যে তো এত ভলিউম হয়নি। ভলিউম এরকম থাকে তাহলে ইন্ডেক্স আমাদের আরো আপ হবে। এখান থেকে একবারে ওয়ালে পিঠ থেকে গেছিল এরকম অবস্থা কোনো আইটেম। এখন মার্কেটটা ভালো হয়, চাঙ্গা হইতেছে।
বুধবার দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক অবস্থান করছে প্রায় 4,900 পয়েন্টে। 2 মাস আগে যে সূচক ছিল 3,986 পয়েন্টে। বর্তমান বাজার মূলধন দাঁড়িয়েছে 3,70,000 কোটিতে, যা 2 মাস আগে ছিল 3,11,000 কোটি টাকা। সবচেয়ে বড় পার্থক্য লক্ষ্য করা যায় লেনদেনে। বুধবার দিন শেষে লেনদেন হয়েছে 1200 কোটি, যা 2 মাস আগে ছিল মাত্র 81 কোটি টাকা। ওনার যে উদ্যোগগুলা এটা মার্কেট মোটামুটি ফলপ্রসূ হচ্ছে, বিনিয়োগকারীরা মোটামুটি আস্থা পাচ্ছে। তারল্যের সংকট চেয়ে বড় জায়গা ছিল আস্থার সংকটে ছিল। বাজার সংশ্লিষ্টরা বলছেন বন্ড মার্কেট সম্প্রসারণ হলে লেনদেন ছাড়িয়ে যাবে কয়েক হাজার কোটিতে। মার্কেটকে বড় না করে এই মার্কেটকে স্থিতিশীলতায় আনা যাবে না। মার্কেটকে বড় করতে হলে মার্কেটকে ওপেন করে দিতে হবে। আমি যেহেতু আজকে ব্যাংকিং সেক্টর দেখেন, ব্যাংকিং সেক্টর গ্রামে গঞ্জে সব জায়গায় তার সেবাটা পৌঁছে দিতেছে। আমি ক্যাপিটাল মার্কেটের সেবাটা আমি প্রত্যেকটা গ্রামে আমরা পৌঁছে দিতে চাই। বুধবার থেকে বাজারে জেড ক্যাটাগরি নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসইসি। এর ফলে 12 কোম্পানি জেড ক্যাটাগরি থেকে ফিরে এসেছে আগের অবস্থান এ কিংবা বি ক্যাটাগরিতে। 2010 সালের ভয়াবহ ধসের পর পুঁজিবাজারে 10 বছর ছিল অনেকটাই গতিহীন। তবে করোনা পরবর্তী সময়ে আস্থা ফিরতে শুরু করেছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে। স্বভাবতই বিনিয়োগকারীরাও ফিরতে শুরু করেছেন, হচ্ছে ভালো লেনদেনও। তবে লেনদেনের এই ধারা বজায় রাখতে এবং বাজারকে দীর্ঘমেয়াদে ভালো করতে আরও বেশি পদক্ষেপ চান সাধারণ বিনিয়োগকারীরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। ডুবোচরের কারণে মাঝ নদীতে 2টো ফেরি আটকা পড়ায় সকাল 7:30টায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে কয়েকশো যানবাহন। এতে দুর্ভোগ বেড়েছে এই পথের যাত্রী ও চালকদের। এর আগে গেল শনিবার থেকে রাতভর এই নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে নাব্যতা সংকটের কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, আপনি তো সেখানে অবস্থান করছেন। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত এমনিতেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এরপর নাব্য সংকটে এখন আবারও ফেরি চলাচল বন্ধ। পারাপারের অপেক্ষায় কি পরিমাণ পরিবহন আসলে অপেক্ষা করছে, আর এই ভোগান্তি নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? আফসার, যাত্রীদের বিস্তর অভিযোগ এবং যানবাহন বলতে বিপুল সংখ্যক যানবাহন। অনেকদিন ধরেই বেশ কিছু যানবাহন, আমার কয়েকজন মানুষের সাথে এরই মধ্যে কথা হয়েছে, তারা অনেকেই 3 দিন 4 দিন অনেকে 8 দিন পর্যন্ত অপেক্ষা করছেন। যারা বিশেষ করে পণ্য পরিবহন করেন ট্রাকে, তারা প্রায় 8 দিন যাবত এই শিমুলিয়া ঘাটে আটকে রয়েছেন। ঠিক একই অবস্থা বিপরীত পাশে কাঁঠালবাড়ি ঘাটেও। তবে কিছুক্ষণ আগে একজন চালকের সাথে কথা হচ্ছিল, একজন ফেরি চালক, তিনি বলছিলেন যে অনেকগুলো ডুবোচর তৈরি হয়েছে পদ্মার বুকে, যে কারণে তাদেরকে ফেরি চালাতে বেগ পেতে হচ্ছে। এবং যেহেতু পানির নিচেই ডুবোচরগুলো, সে কারণে বোঝা যাচ্ছে না কোন জায়গার চর কতটুকু গভীর কিংবা কতটুকু উঁচুতে উঠে আছে, যে কারণে অনেক সময় ফেরি আটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যেটি বলছিলেন যে রাতের বেলা তো ফেরি এমনিতেই বন্ধ থাকে, গত বেশ কিছুদিন ধরে 29 তারিখ থেকে বন্ধ রাখা হচ্ছে রাতে ফেরিতে, কিন্তু দিনের বেলায় কিছুক্ষণ আগে একটি ফেরি এই শিমুলিয়া ঘাট থেকে রওনা হয়েছিল যানবাহন সহকারে, কিন্তু কিছু দূর গিয়েই সেই ফেরিটি ফিরে আসতে বাধ্য হয়েছে। কারণ কিছু দূর গিয়েই বোঝা যাচ্ছিল যে কোনো একটা জায়গায় আটকে পড়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে কিছুক্ষণ আগে একটি ফেরি যাওয়ার চেষ্টা করেছিল, সেটি এসে আবারও আটকে পড়েছে। দেখছেন বিপুল সংখ্যক যানবাহন এবং অনেক মানুষ চরম ভোগান্তি নিয়ে এই ঘাটে অপেক্ষা করছেন। বিশেষ করে যারা ব্যক্তিগত যানবাহন নিয়ে এসেছেন, তাদের জন্য কিন্তু আরও বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেকে এখান থেকে ফিরে যারা ওই পারে যাবেন, বলা হচ্ছে পাটুরিয়া ঘাট দিয়ে যাওয়ার জন্য, যে কারণে আমরা জানতে পেরেছি পাটুরিয়া ঘাটে অসংখ্য যানবাহনের চাপ, এবং সেই গাড়িগুলো এখান থেকে ঘুরে পাটুরিয়া ঘাট ঘুরে প্রায় 150 কিলোমিটার রাস্তা ঘুরে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। এবং এই ঘাটে যারা ব্যক্তিগত গাড়ি ছাড়া এসেছিলেন,
একটি বিষয় লঞ্চ কিন্তু চালু রয়েছে, যে লঞ্চগুলোতে যাত্রী পারাপার করা হয় সেই লঞ্চগুলোতে তারা অনেকে পার হয়ে যাচ্ছেন এবং বিপুল সংখ্যক মোটরসাইকেল, বিপুল সংখ্যক যানবাহন অপেক্ষা করছে এই ঘাটে পারাপারের অপেক্ষায়। এবং কিছুক্ষণ আগে BIWT এর একজন কর্মকর্তার সাথে কথা হচ্ছিল, তারা যেটি বলছেন যে যেহেতু ফেরি নদীর মাঝ বরাবর আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশ কয়েকটি জায়গায় তাদের এমন অভিজ্ঞতা হয়েছে গত কয়েকদিনের মধ্যে দুই একবার যখনই চালানোর চেষ্টা করেছেন, ফেরি চালু করার চেষ্টা করেছেন, তখনই এই ধরনের ব্যত্যয় হয়েছে, এই ধরনের বিপরীত প্রতিক্রিয়া হয়েছে, যে কারণে তারা চেষ্টা করছেন যে কোনো ধরনের সমস্যা হয়ে নদীর মাঝখানে আটকে না থেকে যাতে করে এই সমস্যাগুলো নদীর মাঝখানেই তৈরি না হয়। এই কারণে আসলে ফেরি বন্ধ করে রাখা হচ্ছে, যেটি রাতে বন্ধ থাকার ব্যাপারে যেটি বলা হচ্ছিল, নৌ পরিবহন প্রতিমন্ত্রী একবার বলেছিলেন যে পদ্মা সেতুর কাজ যেহেতু চলমান এবং নদীতে প্রচুর স্রোত ছিল তখন, সে কারণে ফেরি রাতের বেলা চলাচল বন্ধ রাখা হয় 29 তারিখ থেকে, এবং যাতে করে ফেরির কারণে পদ্মা সেতুর যে নির্মাণ কাজ চলছে সেটি কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হয়। কিন্তু এই মুহূর্তে কিন্তু নদীতে তেমন একটি স্রোত নেই, নদী একেবারেই শান্ত, সব মিলিয়ে আবহাওয়াও শান্ত, কিন্তু এই মুহূর্তে পানি আছে, কিন্তু কিছু জায়গায় ডুবোচর তৈরি হয়েছে, সেই কারণে ফেরি কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন এখানকার সাধারণ যারা যাত্রীরা রয়েছেন কিংবা যারা পণ্য পরিবহন করছেন তারা। আমার সাথে একজন ট্রাক শ্রমিক রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলি। আপনারা কয়দিন ধরে এখানে আটকে আছেন? 8 দিন আছে। 8 দিন ধরে আটকে আছেন, কি বলা হচ্ছে, কি অবস্থা? ফেরি চলাচল বন্ধ, কোনো বিকল্প কোনো রাস্তা আমাদের বলতেছে না। আপনারা এখানে যারা ফেরি চালায় কিংবা ফেরির যারা কাজ করে তাদের সাথে কথা বলেছেন, কি বলছে তারা? তারা বলে ক্যানেলের জন্য আমরা যেতে পারতেছি না, গেলে আমাদের ফেরি বেঁধে যাচ্ছে। 8 দিন ধরে এখানে আটকে আছেন, কি ধরনের ভোগান্তি হচ্ছে? খাবার দাবার এইসব সমস্যা কি কি? আমাদের খাওয়ার সমস্যা হচ্ছে, গোসলের সমস্যা হচ্ছে, টয়লেটের সমস্যা হচ্ছে। আপনাদের যে পণ্য নিয়ে আসছিলেন সেই পণ্যগুলো সময় মতো পৌঁছাতে পারলেন না, যে কারণে আপনাদের ভাড়া বাড়ছে কিনা, এই ধরনের সমস্যা হচ্ছে কিনা? ট্রাকের ভাড়া, এখানে রাখার জন্য খরচ, এইসব খরচ বাড়ছে কিনা? আমাদের কোনো ভাড়া বাড়ছে না, আমাদের যা ভাড়া তাই আছে। পার্টিরা বকাবকি করে, মাজনরা বকাবকি করে, তার জন্য আমাদের কোনো মাজনরা আমাদের খালি বকতেছে যে তোমরা কি করতেছো, মাজনরা তো বুঝতেছে না যে ফেরি চলাচল বন্ধ। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন বিপুল সংখ্যক মানুষ অপেক্ষা করছেন এই ঘাটে, এবং যেহেতু ডুবোচর এবং নদীতে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে কখন নাগাদ এই পরিবেশ স্বাভাবিক হবে সেটি আসলে বলা যাচ্ছে না, এবং যারা ব্যক্তিগত যানবাহন নিয়ে আসছেন তারা চরম ভোগান্তিতে পড়ছেন, এবং এই ভোগান্তি কতক্ষণ পর্যন্ত চলবে এ বিষয়ে কোনো সদুত্তর কারো কাছেই নেই। তো এই ছিল আমার কাছে শিমুলিয়া ঘাট থেকে, আমি রয়েছে এখানে, জানানোর চেষ্টা করবো পরবর্তী আপডেট। আফসার। সজল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে, ফলে এই রুটেও তৈরি হচ্ছে পরিবহন জটের এবং সড়কে বেড়েছে গাড়ির চাপ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচলের সবশেষ কি অবস্থা, কি তথ্য আছে আমাদের জানাবেন। ধন্যবাদ আফসার। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জে। আপনারা জানেন যে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়িয়া কিন্তু যে সেখানে যে ফেরি চলাচল সেটা কিন্তু অনেকটাই এখন বন্ধ, এবং যার ফলে এই রোডের কিন্তু প্রচুর চাপ রয়েছে ঢাকা রিচা মহাসড়কে, এবং পাটুরিয়া দৌলতদিয়া রোডে কিন্তু এখন 23টি জেলার লোকজন কিন্তু এখন যাতায়াত করছে এই রোড দিয়ে। কিন্তু সেখানে কিন্তু সড়কে কিন্তু প্রচুর যানজটও রয়েছে, প্রচুর গাড়ি রয়েছে। বিশেষ করে প্রথমে ট্রাফিক এবং নৌ পুলিশ যারা কাজ করছে তারা কিন্তু প্রথমে যাত্রীবাহী গাড়িগুলি কিন্তু পারাপার করছে এবং সেইগুলির উপরে বেশি গুরুত্ব দিয়েছে, এবং সবজি এবং যেসব মালামালের যেসব পণ্যবাহী ট্রাক রয়েছে সেগুলো কিন্তু আলাদা করে রাখা হয়, এবং সেই গাড়িগুলো কিন্তু বিশেষ কায়দায় কিন্তু পারাপার করা হচ্ছে। যেহেতু এইখানে যে 17টি ফেরি চলাচল করছে এর মধ্যে আপনার 2টি ফেরি কিন্তু অচল অবস্থায় রয়েছে, বাকিগুলা বিআইডব্লিউটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে সেগুলি সচল করার জন্য তারা দ্রুত কাজ করছে। এবং এই যে সড়কের অবস্থা আপনারা জানেন যে প্রচুর চাপ রয়েছে, গাড়ির চাপ রয়েছে, এবং সেখানে কিন্তু যে পাটুরিয়া দৌলতদিয়ার যে ঘাট সেখানে যে প্রচুর গাড়ি এখনো জমা হয়েছে, এবং তারা কিন্তু 24 ঘন্টায় সার্ভিস দেওয়ার জন্য কিন্তু তারা কাজ করছে। এবং বিশেষ করে এখানে যেসব যাত্রীরা রয়েছে, ট্রাকের যাত্রীরা রয়েছে, তারা অনেকেই কিন্তু বলছে যে তাদের অনেক কষ্ট হচ্ছে, যেহেতু এই ঘাটেও কিন্তু তাদেরকে থাকতে হচ্ছে, এবং বিশেষ করে যেই পদ্মার কিন্তু প্রচুর স্রোত রয়েছে, এবং স্রোতের কারণে কিন্তু যেই
ফেরি চলাচল করবে সেগুলো কিন্তু একটু ধীর গতিতে চলছে, কারণ এদিকে আবার ঘাটের বেশ কিছু ঘাটের অবস্থাও কিন্তু ভাঙন ধরেছে, যার ফলে আসলে সব মিলেই ঘাটের অবস্থা কিন্তু আগের চাইতে এখন একটু খারাপ, যেহেতু এই রোড দিয়ে অনেক পণ্যবাহী ট্রাক এবং বাস চলছে, যার ফলে আসলে একটু সমস্যা হচ্ছে। এই ছিল আফসার আমার কাছে মানিকগঞ্জের দৌলতদিয়া পাটুরিয়ার সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। আফসার, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। নাব্যতা সংকট এবং তীব্র স্রোতের কারণে শিমুলিয়া, কাঁঠালবাড়ি এবং পাটুরিয়া দৌলতদিয়া রুটে নৌ চলাচল ব্যাহত হচ্ছে, ফেরি চলাচল, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। 2018 সালে 30 জুলাই আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে মেয়র হন তিনি। বিরোধী দলের মেয়র হিসেবে সিলেটের উন্নয়নমূলক কাজে সরকারের সহযোগিতা পাচ্ছেন না, বৈষম্যের শিকার হচ্ছেন। এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, বিরোধী দলে থাকা সত্ত্বেও তিনি জনগণের প্রতিনিধি হিসেবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। সৈয়দ রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিলেট পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হয় 2002 সালে। প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন বদরউদ্দিন আহমদ কামরান। পরে 2008 সালে দ্বিতীয়বার বিজয়ী হয়েছিলেন কামরান। এরপর 2013 ও 2018 সালে সিটি নির্বাচনে নির্বাচিত হন বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী। এরপর থেকেই কোনো দলের নয়, জনগণের প্রতিনিধি হিসেবেই কাজ করে যাচ্ছেন তিনি। জনগণ যখন ভোট দিয়ে ম্যান্ডেট দিয়ে আমাকে নির্বাচিত করে, তখন আমি আর পার্টিকুলার কোনো পার্টির না, আমি সমগ্র এই নগরীরই পাবলিক রিপ্রেজেন্টেটিভ। সেখানে আওয়ামী লীগের যারা এখানে বসবাস করেন তারাও যারা মেয়র, বিএনপি যারা আছে এবং অন্যান্য যারা দল করে না, সবার তো কাজেই এই ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কোনো কথা না। প্রথম মেয়াদে 3 বছর কারাগারে থাকার পরও যেটুকু সময় পেয়েছেন উন্নয়ন কাজ করে গেছেন। দ্বিতীয় মেয়াদেও রাস্তা প্রশস্তকরণ, ফুটপাত থেকে হকার উচ্ছেদ, অবৈধ দখলদারদের হটিয়ে নদী তীর ও ছড়া খাল উদ্ধারে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। তবে দলীয় দৃষ্টিকোণ বিবেচনায় কি কোনো বৈষম্যের শিকার হয়েছেন? এমন প্রশ্নের উত্তরে আরিফুল হকের পরিষ্কার জবাব, সিলেট একটা রাজনৈতিক সম্প্রীতির শহর। সিলেটে একটা রাজনৈতিক সম্প্রীতি এবং ধর্মীয় সম্প্রীতির একটি উজ্জ্বল, আজ থেকে না, রেফারেন্ডামের পর থেকেও এখন পর্যন্ত এইটা আমাদের সিলেটের একটা বৈশিষ্ট্য। আমি আমার উন্নয়নমূলক প্রজেক্ট অনুযায়ী যেটুকু দিয়েছি আমি তা পেয়েছি। কাজেই এখানে এটা ডিমান্ড ফর পাবলিক। সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের আধুনিকায়ন ও নগরের 62 এলাকায় ওয়াইফাই জোন তৈরি করার কাজ চলমান রয়েছে বলেও জানান সিটি মেয়র। জনগণকে দেয়া বাকি প্রতিশ্রুতিও তার মেয়াদের মধ্যেই শেষ করতে চান আরিফুল হক চৌধুরী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নানা অব্যবস্থাপনায় অচল অবস্থা তৈরি হয়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দরের। পণ্য জট, পরিবহনের চাঁদাবাজি সহ নানা সমস্যা নিয়ে মুখ খুলছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানার বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, বেনাপোল দেশের বৃহত্তম স্থলবন্দর, নানামুখী সমস্যা নিয়ে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। সরজমিনে কি দেখছেন আপনি, আর ব্যবসায়ীদের কোনো দাবি আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর, এই স্থলবন্দরে প্রায় 5,000 কোটি টাকা সরকার রাজস্ব আদায় করে থাকে। নানা অব্যবস্থাপনা রয়েছে এই বন্দরে। আমার সাথে এ বিষয়ে কথা বলতে রয়েছে সিএন্ড এজেন্ট বেনাপোলের সভাপতি মফিজুল ইসলাম সজন। আপনার কাছে একটু জানতে চাই, আসলে বেনাপোল তো বিভিন্ন অব্যবস্থাপনা রয়েছে, কি কি অব্যবস্থাপনা আপনাদের এখন চোখে পড়ছে? আসলে আমদানি রপ্তানি বাণিজ্যে ভারতের সাথে একমাত্র বেনাপোলের সাথে সরাসরি রেল এবং সড়ক পথে এই বেনাপোল বন্দর দিয়ে মালামাল আমদানি রপ্তানি হয়। দুঃখজনক হলেও সত্য যে প্রতি বছর প্রায় 30,000 কোটি টাকার মালামাল আমদানি রপ্তানি এই বেনাপোল বন্দর দিয়ে হয়। এখানে শুধুমাত্র স্পেস প্রবলেম, দ্যাট মিনস জায়গার প্রবলেম, এবং এখানে ফরক্লিফট, এত বড় একটা বন্দর, এখানে একটি ক্রেন মাত্র সচল,
দুই একটা ফরক্লিপ, একটি ব্যক্তি যে সমস্ত স্থাপনা আছে, ব্যক্তি ইন্ডাস্ট্রি, তাদেরও অন্তত 2-5টা ক্রেন, 2-10টা ফরক্লিপ থাকে। আমাদের এটা একটা বড় সমস্যা। আমি আসলে সত্যি কথা বলবো কি, যে বেনাপোলের আজকের যে জায়গা সংকট, এই জায়গা সংকট যদি আমাদের সমাধান হতো, তাহলে এই বন্দর দিয়ে অনেক রাজস্ব আদায় সম্ভব হতো। আমি জানি না কেপিআই ভুক্ত এই বেনাপোল বন্দর, এখানে 5,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়। তবে আমার যেটা মনে হয় যে বন্দরের যদি স্পেস প্রবলেম, শেড, গোডাউন, ওপেন ইয়ার্ড, হ্যাভি স্টক ইয়ার্ড, এইগুলো যদি করা যেত, তাহলে আমার মনে হয় এই বন্দর দিয়ে প্রায় 10,000 কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব, নো ডাউট। আমি একটি মাত্র কথা বলতে চাই, আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বেনাপোলের জন্য, বেনাপোলবাসী তথা দেশের জন্য আজকে আমাদের বেনাপোল বন্দরকে ডেভেলপমেন্ট করছেন। ইতিমধ্যে বেনাপোল বন্দরে আইসিডি হয়েছে, ইতিমধ্যে বেনাপোল থেকে ঢাকা রেল বেনাপোল এক্সপ্রেস উনি দিয়েছেন, এবং ইতিমধ্যে একনেকের মাধ্যমে যেটা আমাদের গাড়ি, এখানে গাড়ির একটি ইয়ার্ড আছে, সেই গাড়ির ব্যাপারে 296 কোটি টাকা আমাদেরকে বেনাপোল বন্দরের এই ইয়ার্ড ডেভেলপমেন্টের জন্য দিয়েছেন। আমার শেষ অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের বেনাপোলের এই বন্দরের যদি 100 কি 150 একর জায়গা উনি যদি আমাদের শুধু মাল রাখার জন্য দিত। আপনি জানেন না যে ভারতীয় সাইডে মালামাল আসার অপেক্ষায়, বেনাপোল বন্দরে আসার অপেক্ষায় প্রায় 2-3 হাজার গাড়ি দাঁড়ানো আছে, 10-15 দিন ধরে গাড়ি দাঁড়িয়ে থাকে, এবং বেনাপোল বন্দরে এসেও জায়গার অভাবে মালামাল এখানে গাড়ি দাঁড়িয়ে থাকে, ইন্ডিয়ান গাড়ি। এটা আমাদের ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ীরা দারুণভাবে অসন্তুষ্ট। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এই বন্দরের যে সমস্যা, সেই সমস্যাগুলো রয়েছে, এবং এই বন্দর দিয়ে যে 5,000 কোটি টাকার সরকার রাজস্ব আদায় করে, সেক্ষেত্রে যে সমস্যাগুলো সমাধান করলে আরও বেশি রাজস্ব হবে। তো এই ছিল বেনাপোল থেকে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে আপনার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। করোনাকালের মধ্যেই বাড়ছে নিত্যপণ্যের দাম, অজুহাতে যেন শেষ নেই ব্যবসায়ীদের। নিত্যপণ্যের দাম নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুল ইসলাম। আতিক, টাঙ্গাইলের বাজারে সবজি সহ নিত্যপণ্যের দামের চিত্র কেমন দেখছেন? গত সপ্তাহের তুলনায় দামের পার্থক্য কতটা? ধন্যবাদ আফসার। আসলে টাঙ্গাইলে কিন্তু সবজির বাজার এখন কিন্তু অনেকটাই শাকসবজি কিন্তু বেড়েছে, এবং এই আসলে যারা পাইকারি এবং খুচরা ব্যবসায়ী রয়েছেন আসলে তারা বলছেন যে করোনা কাল এবং যে এই বন্যার কারণে অনেকটাই কিন্তু দাম বেড়েছে, এবং এখন কিন্তু বর্তমানে যে বাজার, অর্থাৎ বিশেষ করে নতুন যে সবজি এসেছে সেটি হচ্ছে ফুলকপি, এবং সেই ফুলকপি কিন্তু অনেকটাই বিক্রি হচ্ছে, এবং সিম বিক্রি হচ্ছে প্রায় 200 টাকা কেজি, এবং মূলা যে বিক্রি হচ্ছে সেটি 60 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ গত দুদিনের তুলনায় কিন্তু অনেকটাই কিন্তু বেড়েছে। আমরা একটু কথা বলবো এখানকার ব্যবসায়ীতে। কি অবস্থা এখন, বাজারের দাম কেমন? মোটামুটি ভালোই বাজারে বেড়েছে কত টাকা? বাড়ে নাই তো, ওই রকমই দাম আছে, বাড়ে নাই, বেশি বাড়ে নাই তো। কত টাকা বেড়েছে প্রতি কেজি? মূলা কত কেজি? মূলা এখন 20 টাকা কেজি, আমি বেচতে আছি 20 টাকা কেজি। সিম নাই, কাঁকরোল আছে। সহকর্মী আতিক টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছে নিত্য পণ্যের দামের কেমন চিত্র সেখানে। আতিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। চট্টগ্রাম কাস্টমসে 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে রপ্তানি পণ্যের শুল্কায়নে নতুন পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রম। 2021 সালের 1 জানুয়ারি থেকে এই পদ্ধতি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে ব্যবসায়ীরা বলছেন বর্তমানে অফডক সমূহে কাস্টমস কর্মকর্তার স্বল্পতা রয়েছে। এই অবস্থায় রপ্তানি পণ্য চালান, স্টাফিং, পরবর্তীতে বিল অব এক্সপোর্ট শুল্কায়ন করা হলে অতিরিক্ত সময়ক্ষেপণ ও জটিলতা হবে। এতে সহজে পণ্য রপ্তানি করা সম্ভব হবে না।
নয়ন বড়জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী বছরের 1 জানুয়ারি থেকে রপ্তানি পণ্যের শুল্কায়নে নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে এনবিআর। এ কারণে চট্টগ্রাম কাস্টমসে 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নতুন এ পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রম। যারা রপ্তানিকারক তাদেরকেও এই পদ্ধতিটা আপনার অনুসরণ করতে হবে, সেই মোতাবেক তাদের ডকুমেন্ট প্রসেসিং করতে হবে। অ্যাডভান্স তারা যে বিল অফ এক্সপোর্ট সাবমিট করছে সেই কাজটাও তাদেরকে পরিহার করতে হবে। নতুন পদ্ধতিতে রপ্তানি পণ্য চালানের বিল অফ এক্সপোর্ট এসআইকুডা সিস্টেমে সাবমিট করতে হবে। পরে স্টাফিং পর্যায়ে পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর রাজস্ব কর্মকর্তাদের এসআইকুডা ওয়ার্ল্ডের ইন্সপেকশন অ্যাক্টের পরীক্ষা প্রতিবেদন সংক্রান্ত তথ্য দিতে হবে। ব্যবসায়ীরা বলছেন এই পদ্ধতিতে অতিরিক্ত সময় ক্ষেপণ ও জটিলতা সৃষ্টি হবে। এতে অনেক সময় ক্রেতা নির্ধারিত সময় সীমার মধ্যে নির্দিষ্ট জাহাজে রপ্তানি চালান প্রেরণ সম্ভব হবে না। এতে আগ্রহ হারাবে অনেক রপ্তানিকারক। রাত 9টার সময় এক্সপোর্টের পণ্য আসলো, সেটা অফডকে পণ্য পরীক্ষা হলো, এক্সামিন হওয়ার পরে সে কি কাস্টমসে সেইটা শুল্কায়ন করতে পারবে? সেই সুযোগ কি আর তার থাকবে না। তাতে কি হবে যে সেদিন আর এই পণ্যটি স্টাফিংয়ের জন্য প্রোগ্রাম পাবে না। যদি পরবর্তী দিন জাহাজের প্রোগ্রাম থাকে, সে এই জাহাজের প্রোগ্রাম রাখতে পারবে না। বন্দর কর্তৃপক্ষ অথবা কাস্টম কর্তৃপক্ষ কোনো একটা প্রক্রিয়া যদি নতুন প্রক্রিয়া যদি চালু করতে গিয়ে আমাদেরকে সময় ক্ষেপণ করে অথবা আমাদের এই আমাদের সহজ করার পরিবর্তে ব্যাপারটাকে জটিল করে ফেলে, তাহলে কিন্তু আমাদের রপ্তানি বনাম আমদানিকার দুই জায়গায় কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। নতুন এই পদ্ধতি কার্যকর হলে 24 ঘন্টা অফডকে কাস্টমস কর্মকর্তা থাকতে হবে ও তাদেরকে শুল্কায়নের ক্ষমতা দিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্য বর্ধনকারী সবুজ বেষ্টনী ঝাউ বাগান হুমকির মুখে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় বর্ষা মৌসুমে সাগরের ঢেউয়ের ধাক্কায় ভাঙছে বালিয়াড়ি ও সড়ক। গেল কয়েক বছর প্রায় 300 হেক্টর বাগানের ঝাউ বাগান বিলীন হয়ে গেছে। তাই দ্রুত সময়ের মধ্যে শহর রক্ষা বাঁধ নির্মাণ ও সৈকতের বালিয়াড়িতে শেকড়যুক্ত গাছ রোপণের দাবি স্থানীয়দের। ইসমাতারা ইস্যু তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বর্ষা মৌসুমে এই সমুদ্রে ভয়াবহ বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ে উপকূলে। এতে ঢেউয়ের আঘাতে ভাঙছে বালিয়াড়ি, উপচে পড়ছে সৈকতের ঝাউ গাছ ও ভেঙে তছনছ হচ্ছে সৈকত সড়ক। সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় গেল কয়েক বছর ধরে প্রতি বর্ষা মৌসুমে সৈকতের বালিয়াড়ি ভাঙন তীব্র আকার ধারণ করে। ভাঙনে বিলীন হয়েছে প্রায় 300 হেক্টর বাগানের ঝাউ গাছ। এতে সমুদ্র সৈকতের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ছে পর্যটন নগরী। শুধুমাত্র যে ঝাউবন ধ্বংস হয়ে যাচ্ছে সেটা না, সম্পূর্ণরূপে বায়োডাইভার্সিটি ধ্বংস হয়ে যাচ্ছে। এই ঝাউ গাছ নষ্ট হওয়ার ফলে ঝাউ গাছের সাথে যে জীববৈচিত্র্যগুলো বেঁচে থাকে সেই জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষাকারী এই সবুজ বেষ্টনী রক্ষায় এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড নানা উদ্যোগ নিয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। ভাঙন প্রতিরোধের লক্ষ্যে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প গ্রহণ করেছে। এতে সহসা ভাঙন প্রতিরোধের কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি হবে বলে আমরা সকলে আশাবাদী। গত বছর আমরা 1200 মিটার এই প্রতিরক্ষা কাজ করেছিলাম এবং চলতি বর্ষায় যেহেতু ভাঙন আরও বেড়ে গেছে, আমরা আরও 430 মিটার দৈর্ঘ্যে এটা বাস্তবায়ন করছি। ভাঙন রোধের পাশাপাশি আরও ঝাউ বাগান সৃজনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। সংশ্লিষ্ট যারা সংস্থাগুলো আছে তাদেরকেও আমরা বলেছি এটাকে ভাঙন রোধের জন্য আমাদের যা যা পদক্ষেপ গ্রহণ করার দরকার সেটা আমরা এখন আসছি। গেল 10 বছরে সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে লক্ষাধিক গাছ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার নিউজ 24 আন্তর্জাতিক। গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসে সংক্রমণ পূর্ববর্তী দিনের চেয়ে আবারও কিছুটা বেড়েছে। একদিনে আক্রান্ত হয়েছে 2,82,000-এর বেশি, প্রাণহানি ছাড়িয়েছে 6,200 শতাধিক। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্ত ছাড়িয়ে গেল 2,61,66,000, মোট মৃত্যু 8,66,000।
দৈনিক সংক্রমণের ঘটনায় অতীতে সব রেকর্ড ভেঙে ফেলেছে ভারত। দেশটিতে একদিনেই ৮২,৮৬০ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। প্রাণ হারিয়েছে ১,০২৬ জন। টানা দ্বিতীয় দিনের মতো হাজারের অধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে, আক্রান্ত প্রায় ১৫,০০,০০ দ্বিতীয় ধাপে সংক্রমণ বাড়তে দেখা গেছে তুরস্কে। ২৪ ঘন্টায় ১৫০০-র বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দেশটিতে। এদিকে করোনা আক্রান্তদের কোয়ারেন্টাইনের সময়সীমা ১৪ দিনের কম না করার জন্য সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। চলতি বছরের শেষ নাগাদই বাজারে আসতে পারে ব্রিটিশ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। আগামী অক্টোবর থেকে সকল আন্তর্জাতিক ফ্লাইট চালু করবে পেরু। অন্যদিকে মহামারীর এই সময় চলতি বছরে হামের মতো অনেক রোগের টিকাই শিশুদের দেয়া হচ্ছে না বলে সতর্ক করেছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে সেসব রোগের প্রাদুর্ভাবও বাড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন তারা। বিষাক্ত নোভিচোক নার্ভ এজেন্ট দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনিকে। বুধবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে জার্মান সরকারের পক্ষ থেকে। রুশ প্রশাসনকে দ্রুত এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে বার্লিন। বিবিসি জানায়, নাভালনির শরীরে টক্সিকোলজি পরীক্ষায় নোভিচোকের উপস্থিতি প্রমাণ নিশ্চিতভাবে পাওয়া গেছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে আলোচনা করে এই ঘটনার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান দেশটির জ্যেষ্ঠ মন্ত্রীরা। গেল ২০ আগস্ট সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কো ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন নাভালনি। বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার টমস্কে অবতরণ করিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই তিনি কোমায় চলে যান। পরবর্তীতে চিকিৎসার জন্য বার্লিনের ৪টি হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। বিমানে ওঠার আগেই নাভালনিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই বিষ প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। তবে বরাবরই এই অভিযোগ নাকচ করে এসেছে ক্রেমলিন। এবার নিউজ 24 স্পোর্টস। চট্টগ্রামের সংস্কারের অভাবে আউটার স্টেডিয়াম এখন ঘাসে ভরা, কোনো জায়গায় জমে আছে পানি। এছাড়া নাজুক অবস্থায় এমএ আজিজ স্টেডিয়ামও। তাই দ্রুত মাঠ সংস্কারের দাবি নতুন প্রজন্মের খেলোয়াড়দের। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনার কারণে দীর্ঘদিন খেলা বন্ধ থাকায় চেনার উপায় নেই চট্টগ্রামের মাঠগুলো। অথচ এমন আউটার স্টেডিয়ামে অনুশীলন করেই ক্রীড়াঙ্গনের জন্য নিজেকে প্রস্তুত করেছেন অনেকেই। আর সে মাঠ সংস্কারের অভাবে পড়ে আছে লম্বা সময়। অনেকটা একই চিত্র অন্য মাঠগুলোর। করোনা ভীতি কাটিয়ে শিশু কিশোররা মাঠে ফিরেছে, তাদের দাবি দ্রুত সংস্কারের। মাঠ অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে আমরা মাঠে নামতে পারি নাই। বলাররা ভালো করে বোলিং করতে পারতেছে না, আর ব্যাটসম্যানরা ভালো করে ব্যাটিং করতে পারতেছে না। এই দেখেন মাঠগুলোর একই করুণ অবস্থা। সময় উপযোগী সিদ্ধান্তের কারণে কিন্তু আমাদের এই মাঠগুলো কিন্তু আপনার সঠিকভাবে পরিচর্যা না করার কারণে কিন্তু আমাদের ছেলেপেলেরা কিন্তু খেলাধুলার প্রতি অনাগ্রহী হয়ে উঠছে। ক্রীড়া সংগঠকরা বলছেন, নতুন প্রজন্মদের ক্রীড়ামুখী করতে মাঠ সংস্কারের বিকল্প নেই। ক্লাবের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক, সেই নাজুক অবস্থা কাটিয়ে উঠে খেলাধুলা করা একটু সমস্যাপক্ষ ব্যাপার। আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, তাদের ছেলেদেরকে যদি তারা ভালো রাখতে চায়, খেলাধুলার বিকল্প কিছু নেই। এদিকে এমএ আজিজ স্টেডিয়ামে সীমিত পরিসরে খেলাধুলা শুরু করার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। ইনডোর যেগুলো গেম আছে সেগুলো আমরা যথাযথভাবে আমাদের নির্বাহী কমিটির সভায় আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব যেন অচিরেই যেন অন্তত আমরা ইনডোর গেমগুলো আমরা শুরু করতে পারি। এছাড়া জিমনেসিয়াম মাঠ এবং পোলো গ্রাউন্ড মাঠের কিছু অংশে শিশু কিশোররা খেলাধুলা করলেও বেশিরভাগ অংশে নেই পরিচর্যা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সেলুলয়েডের কাব্যে আজও জীবন্ত তিনি। ব্যর্থতা দিয়ে শুরু হলেও শেষে গড়েছিলেন সফলতার প্রাসাদ, যার অভিনয়ের দ্যুতি আজও আলোকিত করে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে। তিনি বাঙালির মহানায়ক উত্তম কুমার। আজ তার 94তম জন্মদিন। 3 দশকের ক্যারিয়ারে বাংলা হিন্দি মিলিয়ে তিনি অভিনয় করেছেন 200-রও বেশি ছবিতে। ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত। বদলে গেছে যা দেখি নতুন লাগে। বাংলা চলচ্চিত্রে প্রতিভাবান অভিনেতার সংখ্যা কম নয়, কিন্তু মহানায়ক একজনই, তিনি উত্তম কুমার। হয়তো সে কারণে সত্যজিৎ রায় তার নায়ক চলচ্চিত্রে সাধারণ তরুণ থেকে চিত্রনায়ক হয়ে ওঠা অরিন্দম চ্যাটার্জির ভূমিকায় উত্তম ছাড়া অন্য কাউকে ভাবতে পারেননি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
আজ ওই চোখে সাগরের নীল। জন্ম 1925-এর 3 সেপ্টেম্বর কলকাতার আহিরিটোলায়। প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। 1948 সালে মুক্তি পায় উত্তম কুমার অভিনীত প্রথম চলচ্চিত্র দৃষ্টিদান, কিন্তু ছবিটি দর্শক হৃদয়ে দাগ কাটতে পারেনি। খুব অল্প সময়ের মধ্যে প্রচুর খ্যাতি। তবে 1952 সালে বসু পরিবার দিয়ে প্রথম নজর কাড়েন উত্তম কুমার। 1953 সালে 74.5 চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর থেকে মহানায়ককে আর পিছন ফিরে তাকাতে হয়নি। নমস্কার। ভেতরে আসতে পারে? 74.5 ছবিতে অভিনেত্রী সুচিত্রা সেনের বিপরীতে প্রথম অভিনয় করেন উত্তম কুমার, যার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সফল উত্তম সুচিত্রার জুটির সূত্রপাত। সারা রাত দুজনে একা একা ভাবো। এই জুটি 50 ও 60-এর দশকে অনেকগুলো ব্যবসায়িকভাবে সফল একই সঙ্গে প্রশংসিত চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। উত্তম কুমার বহু সফল বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেন। মম সরসিতে তব উজ্জ্বল প্রভা। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও করেছেন চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা। সফলভাবে করেছেন মঞ্চে অভিনয়ও। মনটা ভরে ওঠে। 1980 সালে 24 জুলাই মাত্র 53 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান উত্তম কুমার। ফাতেমা কাউসার, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। শ্রমবাজার থেকে ছিটকে পড়েছে 4 লাখ বাংলাদেশি, যেতে পারেননি আরও 3 লাখ। অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। তলানি থেকে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার, সূচক বেড়েছে 1000 পয়েন্ট, মূলধন বেড়েছে 60,000 কোটি টাকা। তীব্র স্রোত আর নাব্য সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ির রুটে ফেরি চলাচল বন্ধ, পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। বিরোধী দলের মেয়র হয়েও সরকারের সহযোগিতার কথা স্বীকার করলেন আরিফুল হক চৌধুরী, বললেন সিলেট রাজনৈতিক সম্প্রীতির শহর। কক্সবাজার সমুদ্র সৈকতে হুমকির মুখে পরিবেশ, ঢেউয়ের ধাক্কায় ভাঙছে বালিয়াড়ি, কয়েক বছরে বিলীন হয়েছে 300 হেক্টর ঝাউ বাগান। খেলোয়াড় তৈরি সুতিকাগার চট্টগ্রামে বেহাল খেলার মাঠ, ঘাসে ভরা আউটার স্টেডিয়াম, এম এ আজিজ স্টেডিয়ামেরও অবস্থা নাজুক। এবং ক্লাব সভাপতির সাথে আলোচনায় বসেছে মেসির বাবা ও এজেন্ট, অবসান হয়নি মেসি বর্ষা দ্বন্দ্ব। এই ছিল বিরতিহীন সংবাদ আয়োজন, সাথে থাকা ধন্যবাদ সবাইকে।